ভূতপ্রেত আত্মা অদৃশ্যময়। এখনও এই জগতে অনেক মানুষ আছে যারা ভূতপ্রেত বিশ্বাস করে না। মুভিতে এমনও কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে নিজ চোখে দেখা আর না দেখাকে বলা হয় কাল্পনিক গল্প। আবার কথায় বলে একাকিত্ব মানুষকে ধ্বংস করে। যদি সেই মানুষ চাপে থাকে তখন সে খারাপ পথ বেছে নিতেও বাধ্য হয়। একটি মেয়ে ছোট্ট একটি শর্ত বেছে নিয়েছিল, ভেবেছিল শর্তটি সময়ের সাথে সাথে মুছে যাবে, কিন্তু পরে শর্তের মান রাখতে একটি আত্মা ফিরে এসেছিল মেয়েটির জীবনে। এরপর মেয়েটার জীবন কি হয়েছিল সেটা এক্সপ্লেন দেখলেই বুঝতে পারবে। আমি কনক, শুরু করতে যাচ্ছি আজকের ভিডিও। গল্পের শুরুটা হয় অ্যালেন নামের একটি মেয়েকে দেখিয়ে। অ্যালেনকে দেখে বোঝাই যাচ্ছিল সে অনেক ভয়ে আছে। অ্যালেন বলে, তুমি সামনে এসো, তুমি গার্ডিয়ান অ্যাঞ্জেল অথবা স্পিরিট, তুমি যাই হও না কেন, আমার সামনে এসো। অ্যালেনের এই কথা শোনার পর একটি অশুভ আত্মা বলে ওঠে, তুমি আমাকে জাগিয়ে দিয়েছ, আজ থেকে তুমি আমার। এই কথা শোনার পর অ্যালেনও ভয় পেয়ে বলে, হ্যাঁ আমি তোমার। এই কথা বলার সাথে সাথে অ্যালেন আরেক দুনিয়ায় চলে আসে। অ্যালেনকে দেখা যায় সে একটি আত্মার সাথে ইন্টিমেট হচ্ছিল। তখনই সেই আত্মা ভয়ঙ্কর রূপ নিয়ে অ্যালেনের গলা চেপে ধরে। অ্যালেন পজেস হয়ে কাঁপছিল। আসলে অ্যালেন একাকিত্ব কাটানোর জন্যই এই আত্মার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে। দৃশ্য চলে আসে কয়েক বছর পর। এখন অ্যালেন বিবাহিত। থমাস নামে একজন ব্যক্তিকে সে বিয়ে করেছে। এই সময়টা ছিল 1838। অ্যালেন আর থমাস জার্মানের বাসিন্দা। আসলে এরা দুইজন সদ্য নতুন বিয়ে করেছে। থমাস রিয়েল এস্টেট এজেন্সিতে কাজ করে। থমাস অফিসে আসলে তার বস তাকে বলে, থমাস আমি একজন বিদেশি খাস অ্যাকাউন্টেন্ট লোকের কথা বলতে চাই। সেই অ্যাকাউন্টেন্ট অনেক বৃদ্ধ। সেই অ্যাকাউন্টেন্ট উইসবার্গে ঘর নিতে চাইছে। থমাস বলে, ও আচ্ছা, আমি তাকে উইসবার্গে ঘর দেখিয়ে দেব। তবে থমাসের বস বলে, এখানেই তো বড় মামলা, লোকটি সেই অবস্থায় নেই, ভেবে নিও লোকটি কবরে পা ফেলেই দিয়েছে। তাই তোমাকে গুর্নিবাল ম্যানর নামে একটি জায়গায় যেতে হবে, কারণ সেই অ্যাকাউন্টেন্ট খুব পুরনো একটি ঘর নিতে চাইছে। সেই বৃদ্ধ লোকটি একজন এজেন্ট চাইছে, তাই তোমাকে কিছু সপ্তাহের জন্য তার কাছে যেতে হবে। চিন্তা করো না, এর বদলে তোমাকে অনেক বড় ইমানও দেবে, অনেক টাকাও দেবে। সেই লোকটি বর্তমানে কোথায় আছে থমাসকে সেটা জানিয়েও দেয়। আসলে কিছু পেপার ওয়ার্কের জন্য থমাসকে অনেক দূর যেতে হবে। থমাস সেই লোকটির নাম জানতে চাইলে তার বস বলে তার নাম ওরলক। থমাস না বলতে পারে না, কারণ থমাসের ফাইন্যান্সিয়াল প্রবলেমও চলছে। আর কিছু সপ্তাহের জন্যই তো সে যাচ্ছে। বাড়িতে এসে এলেনকে এই ব্যাপারটি জানালে এলেন থমাসকে যেতে দিতে চাইছিল না। তোমাদেরকে একটা কথা বলি, আসলে অ্যালেনের একটি অ্যাবিলিটি রয়েছে। অন্য দুনিয়ার ইঙ্গিত অ্যালেন বুঝতে পারত, যেমন ভূত, পেত, আত্মা। অ্যালেন কয়েক বছর আগে যেই ভূতকে কথা দিয়েছিল সেই ভূতের সঙ্গেই অ্যালেনের জীবন পার করার কথা ছিল। এই বিষয়টি থমাস জানত, তার শর্তেও সে অ্যালেনকে বিয়ে করেছে। আর আজকে অ্যালেন একটি খারাপ স্বপ্ন দেখেছে। অ্যালেন আগেই বুঝে গিয়েছে থমাস সেই জায়গায় গেলে হয়তো কোনো অশুভ লক্ষণ দেখা দেবে। থমাস বলে, শৈশবকাল ভুলে গেলেই ভালো, দেখো আজ আমরা কত খুশি। থমাস অ্যালেনকে ভুলিয়ে ভালিয়ে তার বন্ধুর বাড়িতে নিয়ে আসে। আসলে থমাস তার বন্ধুর বাড়িতেই অ্যালেনকে 6 সপ্তাহের জন্য রেখে যাবে। থমাসের বন্ধু ছিল একজন বড় নামিদামি লোক। থমাসের বন্ধু ফ্রেডরিক এখন 2 সন্তানের বাবা। সকাল হতেই থমাস বেরিয়ে পড়ে। তবে রাতে যাওয়ার আগে অ্যালেন থমাসের লকেটে নিজের চুল রেখে দেয়, যাতে থমাসের কোনো বিপদ না আসে। অনেক পথ চলার পর থমাস এসে পড়ে সেই অল্লগের মহলের কাছে। তবে মহলের কাছে যেতে আরও কিছুটা দূর অতিক্রম করতে হবে। তাই থমাস লোকাল একটি স্থানীয় বাসিন্দায় এসে পড়ে। কিন্তু এখানকার সমস্ত লোক থমাসকে দেখে প্রচণ্ড হাসতে থাকে, কারণ থমাসের পোশাক আশাক দেখেই হয়তো এখানকার লোকগুলো হাসছিল। একজন লোক এসে জানতে চায় কি জন্য সে এসেছে। থমাস বলে সে কাজেল অরলগের সাথে দেখা করতে চায়। লোকটি বলে, এই শয়তানের নাম তুমি কেন নিচ্ছ? তুমি যদি নিজের ভালো চাও তাহলে এখান থেকে বেরিয়ে যাও। তবে থমাস তার কোনো কথাই শুনে না। ঘরে আসলে একজন বৃদ্ধ মহিলাও তাকে একই কথা বলে, সেই অরলগের সাথে যেন সে সাক্ষাৎ না করে। সেই অরলগের ছায়া তোমাকে খেয়ে নিচ্ছে, এখনো সময় আছে, নিজেকে তার থেকে দূরে রাখো। থমাস বুঝতে পারছিল না এখানকার লোকগুলো অরলগের নামে এমন কেন বলছে। থমাস একটু চিন্তায় পড়ে গিয়েছিল, কারণ তার বস নক এমনটা তাকে কিছুই বলেনি। ঘুমানোর সময় হঠাৎ চেঁচামেচি শুনে থমাসের ঘুম ভেঙে যায়। থমাস বাইরে তাকিয়ে দেখে কিছু লোক একটি উলঙ্গ মেয়েকে ঘোড়ায় করে কোথাও নিয়ে যাচ্ছে। একটু পর সেই লোকেরা একটি কবর স্থানে আসে।
একটি পচে যাওয়া লাশ বের করে সেই লাশের উপর আঘাত করতে থাকে আর পচে যাওয়া লাশের মুখ দিয়ে রক্ত বেরোতে থাকে। হঠাৎ তখনই থমাসের ঘুম ভেঙে যায়। থমাস ভাবছিল এটা স্বপ্ন, তবে কিছুক্ষণ পরেই বুঝতে পারে ঘটনাটা সত্য। কালকের সমস্ত লোক যেন কোথায় গায়েব। তবে এইসবে থমাস খুব একটা পাত্তা না দিয়ে এগিয়ে যেতে থাকে। একটু পর সে অর্লগের মহলের একদম কাছে এসে পড়ে। চারিদিকে দিন থাকলেও অর্লগের মহলের আশপাশটা ছিল অন্ধকার, চারিপাশে কোনো মানুষ নেই। একটু পর থমাসের সামনে একটি ঘোড়ার গাড়ি আসে। থমাস সেই গাড়িতে উঠলে সেই ঘোড়ার গাড়ি থমাসকে অর্লগের মহলে নিয়ে আসে। মহলের ভিতরে অর্লগকে দেখা যায়, তবে অর্লগের চেহারা দেখা যাচ্ছিল না। কিন্তু অর্লগের টনটা ছিল ভিন্ন, কোনোভাবেই তার আওয়াজ মানুষের মতো লাগছিল না। অর্লগের হাতের নখগুলো ছিল অস্বাভাবিক। অর্লগের কাছে থমাস জানতে চায় এখানকার গ্রামের নীতির ব্যাপারে। থমাস বলে, আমি কাল রাতে দেখেছিলাম কিছু লোক কবর স্থানে গিয়ে একটি লাশ বের করে সেই লাশের উপর অস্ত্র দিয়ে আঘাত করে। অর্লগ বলে, এটা খুবই খারাপ একটা রীতিনিবাজ। থমাস এই রীতিনিবাজের ব্যাপারে আরো কিছু জানতে চাইলে অর্লগ রেগে গিয়ে তাকে চুপ করিয়ে দেয়। এখানে অর্লগের আওয়াজ শুনে থমাস একদম ভয় পেয়ে যায়। থমাসের চোখ দিয়ে জল বেরিয়ে পড়ে, আর এই জল আতঙ্কের। একটু পর অর্লগ থমাসকে কিছু খেতে দেয়, তবে খাবার কাটতে গিয়ে থমাসের কিছুটা হাত কেটে যায়। অর্লগ রক্ত দেখে তার পিপাসা যেন বেড়ে যায়। বুঝতে পারি অর্লগ হয়তো একজন ভ্যাম্পায়ার। অর্লগ বলে, তোমাকে মনে হয় নার্ভাস লাগছে। থমাস ভয়ে পিছনে তাকালে দেখে একটি পুতুল নড়ছে। অর্লগ আস্তে আস্তে থমাসের কাছে আসে। সকাল হতেই থমাস নিজেকে পড়ে থাকতে দেখতে পায়। থমাস আয়নায় নিজেকে দেখে। থমাস লক্ষ্য করে তার বুকে কামড়ের চিহ্ন। থমাস উপলব্ধি করতে পারে এটা অর্লগের কাজ। একটু পর থমাস অর্লগের কাছে আসে। অর্লগ তাকে খুব প্রাচীন ভাষার একটি পেপার দেখায়। থমাসকে এই পেপারে সই করতে হবে। এই পেপারের ভাষাগুলো ছিল বহু পুরনো। থমাস এই পেপারের ভাষা কিছুই বুঝতে পারছিল না, কিন্তু থমাসের সামনে যেহেতু একজন ভয়ঙ্কর লোক দাঁড়িয়ে আছে, এই ভয়ে থমাস না জেনে বুঝেই এই কন্ট্রাক্টে সই করে দেয়। আসলে এই কন্ট্রাক্টে সই করার পর জানতে পারি এখন অর্লগও থমাসের পরিবারের একজন সদস্য। সই করার জন্য অর্লগ থমাসকে এক ঝোলা স্বর্ণ দেয়। থমাসের কাজ যেহেতু শেষ, তাই সে এখন বাড়ি ফিরে যেতে চাইছিল। থমাস বলে, মাই লর্ড, আমার কাজ শেষ, আমাকে অনুমতি দিন, আমি চলে যাচ্ছি। এখানে থাকলে আমি খুব খারাপ স্বপ্ন দেখছি, আমার শরীরটাও ঠিক নেই, তাই আমি চলে যেতে চাই। অর্লগ বলে, অসুস্থ হয়ে ভ্রমণ করা একদম ঠিক নয়, আমার অনুমতি ছাড়া তুমি এখান থেকে বেরোতে পারবে না। কোনো উপায় না পেয়ে থমাসকে এখানেই থাকতে হয়। ঘুম থেকে উঠে এবার থমাস পালানোর চেষ্টা করে, তবে সফল হতে পারে না। ভিতরে এসে থমাস একটি সিক্রেট জায়গায় আসে। এখানে অর্লগের একটি বসার সিংহাসন দেখে আর একটি কফিন। কফিন খুলতেই দেখে সেখানে অর্লগ ঘুমিয়ে আছে। পুরো শরীর দেখে বুঝতে পারে অর্লগ মানুষ না, একজন ভ্যাম্পায়ার। অর্লগ যেহেতু ঘুমিয়ে আছে, এই সুযোগে থমাস তাকে মারতে যায়। তবে ততক্ষণে অর্লগ জেগে ওঠে। অর্লগের এই ভয়ঙ্কর চেহারা দেখে থমাস আবারও পালাতে শুরু করে। তবে দেখা যায় অর্লগের কাছে একটি লকেট। এই লকেটটি অ্যালেনের। থমাস এখানে আসার সময় অ্যালেন এই লকেটের সাথে নিজের চুল কেটে রেখে দিয়েছিল। অর্লগ লকেটের ভিতরে থাকা চুলের ঘ্রাণ নিয়ে বলে, তোমার স্বামীকে তুমি হারিয়ে ফেলতে শুরু করেছ। এইসব আবার অ্যালেন বাড়ি থেকেই বুঝতে পারে। আসলে অ্যালেনের একটি অ্যাবিলিটি রয়েছে, সে ভূতপ্রেতের ইঙ্গিত দূর থেকে টের পায়। এই জন্য অ্যালেন বুঝতে পারছিল তার স্বামীর সাথে খারাপ কিছু হচ্ছে। এদিকে অর্লগ থমাসের কাছে আসে। অর্লগ থমাসকে নিজের বশীকরণে নিয়ে আসে, আর এই কারণেই থমাস অর্লগকে নিজের স্ত্রী ভেবে সঁপে দেয়। অর্লগ আবারও থমাসের রক্ত পান করে। কিছু সময় পরে থমাসের জ্ঞান ফিরে আসে, তবে জানালা দিয়ে পালাতে গিয়ে থমাস জলের স্তরে পড়ে যায়। এদিকে অ্যালেন বশীভূত হওয়ার কারণে তার শরীর একদম খারাপ হয়ে যাচ্ছিল। মাঝে মাঝে অ্যালেন যেখানে সেখানে তার দেহ কেঁপে ওঠে। অর্লগ তাকে পুরোপুরি বশে করে নিচ্ছে। অন্যদিকে আবার থমাসের বস নককে দেখানো হয়, যে এখন পুরোপুরি অর্লগের গোলাম। অর্লগকে সে এখন মালিক ভাবে। আসলে নগ এখন কাঁচা মাংস খেতে ভালোবাসে। ছাগল, ইঁদুর সামনে যা পায় সেগুলোকেই কাঁচায় চিবিয়ে খায়। মানুষের মাংস পেলেও নগ ছাড় দেবে না। এই জন্য নগকে পাগলখানায় বন্দি করা হয়েছে। নগ অদ্ভুত অঙ্গিভঙ্গি করে।
নখ বলে সে আসছে। যন্ত্রণা, ভয়, আতঙ্কে তোমরা তার গোলাম হবে। আমাকে একা বন্দি করার জন্য লাশের বন্যা বইবে। আসলে নখ থমাসকেই কেন অরলগের কাছে পাঠিয়েছে এটা তো তোমরা ভালো করেই বুঝতে পারছো। চাইলেই তো নখ অন্য কাউকে সেখানে পাঠাতে পারতেন, তবে থমাসকেই সে পাঠিয়েছে কারণ সে এলেনের স্বামী। অরলগ এখনো ভুলেনি সেই কথাটা। এলেনের সঙ্গে যখন অরলগ শারীরিক সম্পর্ক করেছিল তখন এলেন অরলগের কথায় হ্যাঁ বলেছিল। সে অরলগের সাথে সারা জীবন কাটাবে, এই জন্য অরলগ আসতে চলেছে। অন্যদিকে এলেন অরলগের পজে চলে যাচ্ছিল। ডাক্তার সিভার্স ফ্যাড্রিককে বোঝায়, তোমার বন্ধুর বস এখন হাসপাতালে। আসলে নগের কথা বলছে। নগ কারো কথা বলছিল, কে যেন আসছে। তোমাদের একটা কথা বলে রাখি, অরলগ কিছুক্ষণ আগে কাঁচা মাংস খেয়েছিল, তবে সে কোনো ভ্যাম্পায়ার না, সে শুধু অরলগের সেবক। ডাক্তার সিভার্স বলে, এলেনকে শুধু একজনই ঠিক করতে পারে, প্রফেসর এলভিন আবাহার্ট ওয়ান ফ্রান্স। তিনি একমাত্র সেই চিকিৎসক যিনি এলেনকে ঠিক করতে পারে। এই কথা শুনে ফ্যাড্রিক বলে, এই কথাটা আগে কেন জানায়নি? ফ্যাড্রিক আরও বলে, যত টাকা লাগে সে দেবে। সেই চিকিৎসককে দ্রুত এখানে নিয়ে আসো। সিভার্স বলে, ওয়ান ফ্রান্স এই উইসবার্গেই রয়েছে, তবে আমি তাকে এখানে আনতে চাইনি কারণ তাকে ইউনিভার্সিটি থেকে বের করে দিয়েছে। নিজের দেশে সে মজার পাত্র হয়েছে। ওয়ান ফ্রান্স অন্য দুনিয়ার ইঙ্গিত বুঝতে পারত। নানান ভূত, পেত, আত্মা এইসব নিয়ে পড়ে থাকার কারণে নানান লোক একসময় তাকে পাগল ভাবতে শুরু করেছিল। ওয়ান ফ্রান্সের নিজের দেশেই অনেক বদনাম রয়েছে, এই জন্যই হয়তো সিভার্স তাকে এখানে নিয়ে আসতে চায়নি। অন্যদিকে থমাসকে দেখানো হয় একজন নান তাকে উদ্ধার করে এনেছে, তবে থমাসের যখন হুঁশ ফিরে তখন সে অরলগ বলে চিৎকার করে ওঠে। অরলগ নামটা শুনে এখানকার নানগুলো চমকে যায়। থমাস এখান থেকে চলে যেতে চাইছিল কারণ থমাস ভালো করে বুঝতে পারছিল সেই অরলগ এলেনের দিকেই যাচ্ছিল। এখানকার নানগুলো থমাসকে ভালো করে বুঝিয়ে বলে, এখান থেকে থমাসের বেরোনো একদম ঠিক হবে না, কারণ সেই শয়তান অরলগ আবারও হয়তো থমাসকে নিজের বশীকরণে করে নিতে পারে। নানরা মনে করে এই জায়গাটা ঈশ্বরের একটি পবিত্র স্থান, এই জায়গায় হয়তো শয়তান অরলগ প্রবেশ করতে পারবে না। অন্যদিকে সত্যিকারে অরলগ উইসবার্গে যাচ্ছে যেখানে এলেন রয়েছে। আসলে অরলগ থমাসকে যেই পেপারে সই করতে বলেছিল সেটা ছিল একটি ডিভোর্স পেপার। এই পেপারের ভাষাগুলো ছিল অরলগের ফোরফাদারের, মানে অরলগের আগে তার মতো 4 জন আরও ভ্যাম্পায়ার ছিল। পেপারটিতে লেখা ছিল থমাস তার স্ত্রী এলেনকে ছেড়ে দিয়েছে, এখন এলেন যাতে অরলগের সাথে জীবন কাটায়। এই জন্যই অরলগ এলেনের সাথে সাক্ষাৎ করতে উইসবার্গে এসে পড়েছে। অন্যদিকে সিভার্স ও ফ্যাড্রিক ওয়ান ফ্রান্সের সাথে সাক্ষাৎ করতে আসে, তবে ওয়ান ফ্রান্সকে যেহেতু লোক পাগল সায়েন্টিস্ট বলেছিল তাই সে কারোর সাথে সাক্ষাৎ করতে চাইছিল না। কিন্তু সিভার্স বলে সে তার পুরনো স্টুডেন্ট, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, তবে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাক্ষাৎ করতে এসেছি। এদিকে প্রফেসর ওয়ান ফ্রান্সকে দেখানো হয় সে কিছু মন্ত্র উচ্চারণ করছিল। বুঝতে পারি ওয়ান ফ্রান্স সত্যি সত্যি ভূতপেত আত্মা নিয়ে রিসার্চ করে। অন্যদিকে অরলগ সেই পাগলখানায় এসে লোকেদের মারতে শুরু করে যেখানে নখকে বন্দি করে রাখা হয়েছে। অন্যদিকে ওয়ান ফ্রান্স আসে এলেনের সাথে সাক্ষাৎ করতে। ওয়ান ফ্রান্স এলেনের মুখ থেকে বের করতে চাইছিল সমস্ত ঘটনার ব্যাপারে। এলেন বলতে শুরু করে, ছোটবেলায় সে একাকিত্বভাবে জীবন পার করেছে, তবে আমার মধ্যে লুকানো একটি শক্তি রয়েছে। আমি আগেই বুঝতে পেরেছিলাম আমার মা কবে মারা যাবে। আমি যেহেতু সমস্ত ঘটনার ব্যাপারে আগেই জেনে ফেলি তাই এটা নিয়ে বাবা দুশ্চিন্তায় পড়েছিল। বড় হওয়ার সাথে সাথে বাবা একসময় আমাকে ভয় পেতে শুরু করে, তখন ধীরে ধীরে আমি একা হয়ে যাচ্ছিলাম। এই সময় আমার একজন সঙ্গীর প্রয়োজন ছিল আর আমি স্বপ্নে একজনকে ডেকেছিলাম, তবে আমার আওয়াজ একজন শুনেছিল। তাকে যখন আমার পাশে দেখি সে কোনো মানুষ না। আমি এতটাই একা হয়ে পড়েছি যে সেই দানবের সাথেই আমি সম্পর্ক করি আর কথা দিয়েছি সেই দানবের সাথেই আমি সারা জীবন পার করে দেব। রাত হওয়ার পর দেখা যায় অরলগ তাকে আবারও পজেস করে নিচ্ছিল। ওয়ান ফ্রান্স সকলের কাছে ক্ষমা চেয়ে নেয়। ওয়ান ফ্রান্স নিজের একটি বড় সুই নিয়ে এলেনের হাতে ঢুকিয়ে দেয়। এটা দেখে ফ্যাড্রিক ও তার স্ত্রী ভয়ে চমকে গিয়ে বলে, এটা সে কি করছে? ওয়ান ফ্রান্স বলে, ভয়ের কিছু নেই, এলেন এখন অন্য দুনিয়ায়, এখন তার শরীরে আঘাত করলে কোনো ব্যথা অনুভব করবে না। একটু পর দেখা যায় এলেন পুরো অরলগের কবজায়। ওয়ান ফ্রান্স তাদেরকে বোঝায় এলেন এখন একজনের বসে চলে গিয়েছে, একটি খারাপ আত্মা এলেনকে নিজের কবজায় করে নিয়েছে। থমাস বলে, এইসব কি বলছো? ওয়ান ফ্রান্স বলে, শয়তান আত্মা একজন মানুষের পিছনে তখনই পাগল হয় যখন সেই মানুষটা নিজের দেহ সঁপে দেয় একজন আত্মার কাছে। হয়তো এলেনও ছোটবেলায় এই ভুলটাই করেছে।
কিন্তু ওয়ান ফ্রান্সের কথা বিশ্বাস করতে চাইছিল না। এরা ভাবছিল হয়তো থমাসের চিন্তায় এলেন এইরকম আচরণ করছে। ওয়ান ফ্রান্স বলে, আমি যেটা বলছি এটা কোনো মিথ্যা না। এই শক্তি কোথা থেকে এসেছে এটা জানি না, তবে এই শক্তি এলেনকে ধ্বংস করে দিচ্ছে। এদিকে অন্য দৃশ্য দেখানো হয়, একটি কফিনে করে অরলক উইসবার্গ শহরের দিকে যাচ্ছিল। অরলক আসত না যদি থমাস সেই প্রাচীন ভাষার এগ্রিমেন্টে সই না করত। অন্যদিকে থমাসের বসও আভাস পায় অরলক এসে পড়েছে, এই জন্য নক পাগলখানা থেকে পালিয়ে যায়। এদিকে থমাসও ঘোড়ায় করে কোনো রকমভাবে এলেনের কাছে এসে পড়ে। অন্যদিকে নক পালিয়ে অরলকের কাছে আসে। নক মানুষ হলেও তার আচরণ ছিল অস্বাভাবিক। এদিকে এলেন থমাসকে পেয়ে কিছুটা সুস্থ হয়েছে। ফেডরিকের স্ত্রী অনেক খুশি হয়ে যায়, কারণ এলেন তার স্বামীকে পেয়ে সুস্থ হয়েছে। ফেডরিকের স্ত্রী বলে, প্রফেসর ওয়ান ফ্রান্সের ধারণা ভুল ছিল। কিন্তু এলেন এই কথাটা মানতে চাইছিল না, কারণ এলেন ভালো করেই জানে থমাস সেই জায়গায় যাওয়ার পর সে অনেক খারাপ কিছু দেখেছে। এলেন আরও বলে, প্রফেসর ওয়ান ফ্রান্সের কথাই হয়তো ঠিক ছিল। এলেন ওয়ান ফ্রান্সের সাথে দেখা করতে চায়। অন্যদিকে ওয়ান ফ্রান্স আর সিভার্স একটি লাশের উপর পরীক্ষা করছিল, কারণ লোকটি জাহাজে করে উইসবার্গে আসার সময়ই মারা গিয়েছিল। তবে তার শরীরে যেই ক্ষত ছিল সেটা ছিল ইঁদুরের, কিন্তু কামড়ের চিহ্নগুলো ছিল অনেক বড়। ওয়ান ফ্রান্স বুঝতে পারে এটা কোনো ইঁদুরের কামড় না। তবে আরেকটি ব্যাপার হলো, এই লাশটির শরীরে এক ফোঁটাও রক্ত নেই। সাথে সাথে এই সময় একজন এসে বলে, নক এখান থেকে পালিয়ে গিয়েছে। ওয়ান ফ্রান্স বলে সেই পাগলকে যাতে দ্রুত ধরার চেষ্টা করে। ওয়ান ফ্রান্স বুঝতে পারে অনেক বড় মহামারী আসতে চলেছে। আসলে অরলক যতটা শক্তিশালী সে চাইলেই কিন্তু এলেনকে নিজের করে নিতে পারত, কিন্তু অরলক এমনটা করেনি যাতে এলেন নিজে থেকেই তার কাছে আসে। এটা তো তোমরা ভালো করেই জানো, সব জিনিসেরই একটি দুর্বলতা থাকে। অরলক হয়তো ভালোবাসার কারণেই শেষ হতে পারে। অন্যদিকে ফেডরিকে ডাকা হয়েছে ওয়ান ফ্রান্সের কাছে। ফেডরিকে এই জন্য ডাকা হয়েছে কারণ সেই শয়তানের কথাই ওয়ান ফ্রান্স বলতে চায়, কিন্তু ফেডরিক বলে সে কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না এটা কোনো শয়তানের কাজ। ওয়ান ফ্রান্স বলে, তোমার হয়তো বিশ্বাস হবে না, কিন্তু এই শয়তান শুধু শয়তানই না, এটা এক মহামারী। এই জীব খারাপের থেকেও ভয়ঙ্কর। ফেডরিক সিভার্সের কাছে এসে বলে, তুমি কি এই অন্ধবিশ্বাসে বিশ্বাস করো নাকি? ওয়ান ফ্রান্স বলে, আমি বিশ্বাস করি। আমি জানি আমি এই দুনিয়ায় এমন কিছু দেখেছি যেটা শুনলে মানুষ মুখ ফিরিয়ে নেয়, কিন্তু এটা সত্যি হয়। আমি ভূত পেত আত্মার সাথে এমনভাবে লড়েছি যেটা শুধু তুমি গল্পতেই শুনেছ। আর যদি তুমি এটাকে অন্ধবিশ্বাস মনে করো তাহলে তুমি এলেনের আত্মাকে বোঝার চেষ্টা করো। এদিকে এলেনকে দেখানো হয় এলেনের হঠাৎ ঘুম ভেঙে যায়, কিন্তু এলেন হঠাৎ লক্ষ্য করে অরলককে। এলেন চমকে যায়। এলেন অরলককে বলে, আমি দেখেছিলাম ওই দিন তুমি আমার শরীরের ওপর সাপের মতো চলছিলে। অরলক বলে, ওটা আমি ছিলাম না, ওটা তোমার চাওয়া ছিল। এই কথা শুনে এলেন আরও বলে, না এটা মিথ্যা। অরলক বলে, ভালোবাসা তোমার জন্য তৈরি হয়নি। অরলক আরও বলে, বহু বছর আগে নোংরা পশুর মতো এক অন্ধকার কুয়ার মধ্যে আমি পড়েছিলাম, কিন্তু তুমি আমাকে জাগিয়ে দিয়েছ। আমার নরক জীবনটাকে তুমি উদ্ধার করেছ। এই জন্য তুমি আমার জেদ। আর আমি এই জন্যই তোমার কাছে এসেছি, কারণ তোমার স্বামী এক দলিলে সই করেছিল। সেই পেপারে তোমার স্বামী তোমাকে ডিভোর্স দিয়েছে আর তোমাকে আমার করে দিয়েছে। আর এই কারণে তোমার স্বামী পেপারটিতে সই করেছিল, কারণ তোমার স্বামী স্বর্ণ আর সম্পদের লোভে এই কাজটি করেছিল। অল্প কিছু স্বর্ণ আর সম্পদের লোভে সে তোমাকে ছেড়ে দিয়েছে। এলেন বলে, আমার স্বামী এই কাজটা কখনোই করতে পারে না। অরলক বলে, এটাই সত্যি। তুমি কি ভেবেছিলে আমি আর ফিরে আসব না? এটা শুনে এলেন বলে, সেটা অনেক ছোটবেলার কথা ছিল, আর আমি এখন থমাসকেই ভালোবাসি, কিন্তু তোমাকে আমি ঘৃণা করি। এটা শুনে অরলক এলেনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। অরলক রেগে বলে, যদি এমনটাই হয় তাহলে তুমি আমার এবার শত্রুতা দেখতে পাবে। আমি তোমাকে 3 দিন সময় দিচ্ছি। আজকের রাতটি প্রথম রাত। আজ তুমি নিজেকে ধোঁকা দিয়েছ। এলেন, তুমি এখন নিজের সমস্ত কিছু হারিয়ে ফেলবে। নিজের পরিবার, আত্মীয়, তোমার কাছে যেই হোক না কেন সবকিছুই তুমি হারিয়ে ফেলবে। আর 3য় রাত তুমি আমাকে সঁপে দেবে। আর যদি তুমি নিজে থেকেই না আসো তাহলে শুধু ধ্বংসই দেখতে পাবে। তখনই এলেনের ঘুম ভেঙে যায়। আসলে ঘুমের মধ্যে এলেন যেটা দেখেছিল এটা সত্যি। অরলক এসেছিল। এলেন নিচে তাকিয়ে দেখতেই চমকে চিৎকার করে ওঠে, কারণ কিছু বিষাক্ত ইঁদুর ফেডরিকের স্ত্রীকে কামড় দিচ্ছিল। এটা হলো অরলকের একটি জাদু শক্তি। এই মহামারী পুরো শহরে ছড়িয়ে পড়েছে। এলেন ফেডরিকে বোঝানোর চেষ্টা করে, এই মহামারী এক ছায়া, এটা শয়তানের সংকেত। তোমার প্রফেসর ওয়ান ফ্রান্সের কথা শোনা উচিত। কিন্তু ফেডরিক এলেনের কথায় রেগে গিয়ে বলে, আমায় ক্ষমা করে দিও। তুমি আর তোমার স্বামী
আমার বাড়ি থেকে এখনই বেরিয়ে যাও, এটা তোমার জন্য ভালো হবে। অ্যালেন বলে, থমাসের অবস্থা একদম খারাপ, তুমি বোঝার চেষ্টা করো, আমরা সকলেই মরতে চলেছি, আর তোমার স্ত্রীও অনেক খারাপ অবস্থায় আছে। কিন্তু ফ্রেডরিক তার কোনো কথাই শুনে না। অন্যদিকে সিভার্স বলে, এটা হয়তো থমাসের বস নগের কাজ, তার মানুষকে খাওয়ার পাগলামি সে দেখেছে, তিনি হয়তো কোনো কিছু করেছে। ওয়ান ফ্রান্স বলে, এটা হারনগের কাজ না, এটা সেই শয়তানের ছায়া, হয়তো সেই শয়তান কিছু একটা আমাদের কাছ থেকে চাইছে। সিভার্স আর ওয়ান ফ্রান্স খুঁজতে থাকে সেই প্রাচীনকালের বইগুলো। একটু পর সিভার্স আর ওয়ান ফ্রান্স আসে ফ্রেডরিকের বাড়িতে এলেনের সাথে কথা বলতে, তবে জানতে পারে ফ্রেডরিক তাদেরকে তাড়িয়ে দিয়েছে। ফ্রেডরিক বলে, সেই শয়তানের খোঁজ কি পেয়েছে? ওয়ান ফ্রান্স বলে, সেই শয়তানের খোঁজ আমি পাইনি, আর তাছাড়া আমি সেই শয়তানকেও দেখিনি। এটা শুনে ফ্রেডরিক হাসতে থাকে আর রেগে বলে, তাহলে তোমার এগুলো বানানো কাহিনী ছিল? এই সময়ই আবার ওয়ান ফ্রান্স সিভার্সকে বলে, সেই শয়তানকে মারার কৌশল এক এক এলাকায় এক এক রকম, তবে একটা জিনিস আমার অবাক লাগে, সেই শয়তানকে সব সময় সেই জায়গায় যেতে হয় যেখানে তাকে প্রথম সূর্য ওঠার সময় দাফন করা হয়েছিল। সিভার্স বলে, তার মানে সেই শয়তান দিনেই ঘুমিয়ে থাকে আর রাত হলেই জাগ্রত হয়। ঠিক তখনই ফ্রেডরিক বলে, এইসব কি পাগলামো আলাপ চলছে, তোমাদের সাথে সাথে আমিও পাগল হয়ে যাব, তোমরা এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমরা দেখতে পাচ্ছ না এটা এক মহামারী, সমস্ত মানুষ মহামারীতে মারা যাচ্ছে, আর আমার স্ত্রীকে ইঁদুর কামড় দিয়েছে, কিন্তু তোমরা এটাকে শয়তানের সংকেত বলছো। ওয়ান ফ্রান্স বলে, সেদিন তোমার স্ত্রীকে কোনো ইঁদুর না, সেই শয়তানের রক্ত চেকেছিল, আর সে বাকি লোকের জন্যও আসবে। কিন্তু ফ্রেডরিক বলে, দয়া করে তোমরা এখান থেকে চলে যাও। ফ্রেডরিক এখনো বিশ্বাস করতে পারছে না ভূতপ্রেত আত্মা এগুলো এক্সিস্ট করে। অন্যদিকে থমাস ও এলেনকে দেখানো হয় থমাস এই শহর ছেড়ে পালিয়ে যাবে এলেনকে নিয়ে, কারণ থমাস জানতো সেই অরলক তার স্ত্রীর জন্যই আসবে। থমাস জানতো ছোটবেলায় তার স্ত্রী কি ভুল করেছিল, সেই অরলগের সাথে এলেন প্রেমে লিপ্ত ছিল। থমাসও এলেনের মতোই ভেবেছিল হয়তো সেই শয়তান সবকিছু ভুলে যাবে। ঠিক এই সময় এলেন বলে, তুমি আমাকে বলেছিলে সেখানে গেলে তুমি প্রতিদিন আমার জন্য চিঠি পাঠাবে, সেই মহলে কি আমার কথা মনে পড়েনি? সে আমায় বলেছে তুমি সেখানে ভিতুর মতো সবসময় কাটিয়েছ, আর অল্প কিছু সোনার কয়েনের জন্য তুমি আমাকে বেচে দিয়েছ। এখন সেই সোনার কয়েন আর সম্পদ কোথায়, যেটা আমার থেকেও অনেক দামি ছিল? থমাস বলে, এটা আমি তোমার জন্য করেছি, আমাদের ভবিষ্যতের জন্যই করেছি। এলেন এই সময় রেগে সব জিনিস ভাঙচুর করে বলে, আমার এইসব জিনিস চাই না। তবে এলেনকে দেখে কোনোভাবেই স্বাভাবিক লাগছিল না। ঠিক এই সময় আবার এদের দুজনের হঠাৎ কি মনে হলো এরা দুজনই ইন্টিমেট হতে শুরু করে। খারাপ পরিস্থিতির মধ্যেও তারা এই কাজটি করছে, কারণ যাতে অরলক দূর থেকে এই দৃশ্য দেখলে জেলাস ফিল করে। অন্যদিকে ওয়ান ফ্রান্স একটি বই খুঁজে পায় যেখানে সমস্ত বিষয় লেখা রয়েছে এই শয়তান অরলককে কিভাবে ধ্বংস করা যায়। তবে আজ রাতে একটি ঘটনা ঘটে। অরলক ফ্রেডরিকের বাড়িতে এসে তাদের সন্তানদেরকে মেরে ফেলে। চিৎকার শুনে ফ্রেডরিকের স্ত্রী ফ্রেডরিককে ডাকতে থাকে, তবে ফ্রেডরিক ঘুমেই ব্যস্ত ছিল, তাই ফ্রেডরিকের স্ত্রী একাই দেখতে যায় তাদের সন্তান এভাবে চিৎকার করলো কেন। তবে নিজের সন্তানের কাছে গিয়ে ভয়ঙ্কর দৃশ্য দেখে ফ্রেডরিকের স্ত্রী চিৎকার করে ওঠে। এরপর কি হলো তোমরা হয়তো বুঝতে পেরেছ। অরলক ফ্রেডরিকের স্ত্রীকেও মেরে ফেলে। এত চেঁচামেচির শব্দেও ফ্রেডরিকের ঘুম ভাঙল না। এরও একটা কারণ ছিল, অরলক নিজের জাদুশক্তির মাধ্যমেই ফ্রেডরিককে গভীর ঘুমে আচ্ছন্ন করেছে। পরের দিন ফ্রেডরিক নিজের স্ত্রী ও সন্তানকে কফিনে করে কবর স্থানে নিয়ে আসে। তবে এই জায়গায় এলেন, থমাস ও ওয়ান ফ্রান্সও এসেছিল। ফ্রেডরিক এলেনকে দেখতে পেলে বলে, এই মেয়ে এখানে কেন এসেছে? তুমি আর তোমাদের পাগলামির জন্যই এইসব হয়েছে। তখন থমাস ফ্রেডরিকের কাছে এসে নিজের বুক দেখিয়ে বলে, এইসব সত্য। কামড়ের দাগগুলো দেখে ফ্রেডরিক এবার কিছুটা বিশ্বাস করে। আসলে ওয়ান ফ্রান্স মনে করে অরলকে যেখানে কবর দেওয়া হয়েছে সেই কবরটিকে জ্বালিয়ে দিলেই সব সমস্যার সমাধান হবে। যদি দিনে অরলক ঘুমাতে না পারে তাহলে তো সে এমনিতেই মারা যাবে। আর আরেকটি ব্যাপার হচ্ছে, এতেও যদি কাজ না হয় তাহলে একমাত্র এলেনই পারে সেই শয়তানকে মারতে। পরের দিন থমাস, ওয়ান ফ্রান্স আর সিভার্স আসে ফ্রেডরিকের বাড়িতে।
কারণ এইসব কাজ তো একা করা যাবে না। কিন্তু ফেডরিক বাড়িতে নেই। তবে ফেডরিক এসেছে কবরস্থানে নিজের সন্তান ও স্ত্রীকে দেখতে। ফেডরিক নিজের মৃত স্ত্রীকে বলে, আমায় তুমি ক্ষমা করে দিও, আমি আর কোনোদিন ঘুমাতে পারবো না। সাথে সাথে ফেডরিক কফিনটি খুলে ফেলে আর নিজের মৃত স্ত্রীর সাথেই ইন্টিমেট হচ্ছিল। নিজের কাছের কেউ হারালে মানুষ কোন পর্যায়ে যেতে পারে এর কোনো ধারণা নেই। সন্ধ্যা পার হয়ে যাওয়ার পর থমাস, ওয়ান ফ্রান্স আর সিবার্স আসে এখানে। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। ফেডরিক নিজেকেও শেষ করে দিয়েছে। ওয়ান ফ্রান্স এই সংক্রমিত লাশগুলোকে জ্বালিয়ে পবিত্র করে, কারণ এই লাশগুলোকে আগুনেই একমাত্র পবিত্র করতে পারে, যাতে এই লাশ থেকে আর কোনো শয়তানের উৎপত্তি না হয়। থমাস নিজের বন্ধুর মৃত্যু দেখে সে আর সহ্য করতে পারছে না। থমাস বলে সে এখনই সেই জায়গায় যাবে। এটা শুনে সিবার্স বলে, সেখানে যাওয়া কি ঠিক হবে? কারণ অরলক তো এখন জেগে গিয়েছে। কিন্তু থমাস সকালের অপেক্ষায় বসে থাকতে চায় না। একটু পর এরা বেরিয়ে পড়ে। আসলে থমাস আর এইসবে ভয় পায় না, কারণ নিজের জীবনে সবথেকে বড় ভয়ের সামনে তাকে পড়তে হয়েছে। এখন নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য সে নিজের জীবন দিতেও রাজি। অনেকটা চলার পর এরা সেই জায়গায় এসে পৌঁছায়। এখানেই রয়েছে অরলকের সেই কফিনটি। এই কফিনে করে অরলক উইসবার্গে এসেছে। আসলে এই কফিনের সাথেই তো অরলকে কবর দেওয়া হয়েছিল। অন্যদিকে এলেন অরলকের অপেক্ষায় আছে, কারণ আজ ছিল অরলকের শেষ রাতের প্রতিশ্রুতি। যদি আজ এলেন অরলকের কথা অমান্য করে, তাহলে অরলক সব কিছু ধ্বংস করে দেবে। আসলে ওয়ান ফ্রান্সের প্ল্যান মোতাবিক এলেন অরলকের সিদ্ধান্তে রাজি হয়েছে। শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে। এদিকে এরা তিনজন মহলের ভিতরে আসে। মহলের ভিতরে ঢুকতেই এরা সেই কফিনটি দেখতে পায়। এই কফিনের ভিতর অরলক দিনের বেলা ঘুমিয়ে থাকে। তবে এখন তো রাত। এই কফিনের ভিতর কি অরলক সত্যি সত্যি আছে? তবে কফিনের সামনে শত শত ইঁদুর দেখতে পায়। মনে হচ্ছিল ইঁদুরগুলো হয়তো পাহারা হিসেবে রয়েছে। ইঁদুরগুলোকে তাড়িয়ে এরা সেই কফিনের সামনে চলে আসে। কফিন খুলতেই থমাস শাবল দিয়ে জোরে আঘাত করে। তবে কফিনের ভিতর ছিল হার্নক। হার্নক শাবলের আঘাতে চিৎকার করে বলে ওঠে, আমি তাকে নিজের আত্মা সঁপে দিয়েছি, কারণ আমি হতে চেয়েছি ইঁদুরের বাচ্চা। কিন্তু সে চায় তোমার স্ত্রীকে, কারণ তার জন্য অরলক সবকিছু করতে পারে। এই কথা শুনে থমাস বুঝতে পারে অরলক এখন এলেনের কাছেই যাচ্ছে। তাই এই জায়গা থেকে থমাস চলে যেতে চাইছিল। তবে ওয়ান ফ্রান্স বলে, অরলক তোমার স্ত্রীর রক্ত না ছেঁকে থাকতে পারবে না। একমাত্র এলেনই পারে অরলকে ধ্বংস করতে। এই কথা শুনে থমাস বলে, তার মানে তুমি জানতে অরলক এখানে নেই। এই কাজটা তুমি ঠিক করনি। থমাস রেগে এই জায়গা থেকে চলে যায়। কিন্তু ওয়ান ফ্রান্স হাসতে হাসতে বলল, পালিয়ে কোনো লাভ নেই। তুমি তার ভাগ্য বদলাতে পারবে না। আসলে ওয়ান ফ্রান্স আগেই জেনে গিয়েছিল অরলকের দিন শেষ হতে চলেছে। অরলকের মৃত্যু ঘনিয়ে এসেছে। ওয়ান ফ্রান্স আনন্দে কফিন সহ পুরো জায়গাটি জ্বালিয়ে দেয়। অন্যদিকে অরলক ধীরে ধীরে এলেনের কাছে আসছিল। এলেন অরলকের কথা অমান্য করেনি, কারণ এলেন নিজের জীবন দিতেও রাজি সবার কথা ভেবে। অরলক একটু দূর থেকে বলে, তুমি এইসব নিজের ইচ্ছায় করছো তো? তুমি কবুল করে নিয়েছো তো? এলেন বলে, আমি কবুল করে নিয়েছি। এই কথা শুনে অরলক বলে, তাহলে আমার প্রতিজ্ঞা পূরণ হলো। তুমি নিজের শর্ত আজ নিয়ে দ্বিতীয়বার রেখেছ। তবে এবার যখন আমাদের দুইজনের আত্মা একসাথে হবে, তখন আমাদের শরীরও একে অন্যের সাথে মিশে যাবে। এই কথা বলে এলেন আর অরলক দুজনই শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে পড়ে। এভাবে সময় পেরোতে থাকে। অরলক এলেনের রক্ত পানও করে। তবে অরলক এলেনকে পেয়ে ভুলেই গিয়েছে দিনের কথা। রাত শেষ হয়ে কখন দিন পেরিয়ে এসেছে অরলক বুঝতেই পারেনি। সূর্যের আলোয় অরলকের শরীর ধীরে ধীরে গলে যাচ্ছিল। অরলক পালাতে চাইলে এলেন অসুস্থ শরীর নিয়েই অরলকে আবারও কাছে টেনে নেয়। এক পর্যায়ে সূর্যের আলো অরলক আর সহ্য করতে পারে না। সূর্যের কিরণে অরলক গলে গিয়ে মারা যায়। একটু পর থমাস এখানে আসে। তবে দেখে অরলকের সাথে এলেনও মারা গিয়েছে। এলেন সবাইকে বাঁচানোর জন্য নিজের জীবন দিয়ে দিয়েছে। তবে এলেন করেছে বড় একটি পাপ। আত্মার সাথে সম্পর্ক করা এটা পাপ। এই জন্য পাপ তাকে ছাড়েনি। মৃত্যু অবধি এলেন কষ্টই পেয়ে গেছে। অন্যদিকে অরলক লোভে পড়ে গিয়েছে। এই জন্য অরলক মৃত্যুর ভোগের বস্তু হয়েছে। আসলে এইসব কিছু ওয়ান ফ্রান্সের মতাবিদ হয়েছে। ওয়ান ফ্রান্স যেই বইটি খুঁজে পেয়েছিল সেখানে সমস্ত বিষয়ে লেখা ছিল এই শয়তানকে কিভাবে কাবু করা যায়। এলেন যখন থমাসকে পাঠিয়েছিল অরলককে মারার জন্য, এটা ওয়ান ফ্রান্সের সিদ্ধান্তে হয়েছে যাতে থমাসকে এলেনের কাছ থেকে দূরে রাখা যায়। আর এলেনকে ওয়ান ফ্রান্স বলেছিল ততক্ষণ অবধি
অর্লকে তুমি নিজের কাছে রাখার চেষ্টা করো যতক্ষণ না অবধি সূর্য উঠছে। এই জন্য মৃত্যুর শেষ পর্যায়েও অর্লককে সে কাছে টেনে নেয়। আর এখানেই শেষ হয় এই মুভির গল্প।